সুপারিশকৃত প্রকল্পের প্রাক্কলিত ব্যয় যদি 50 কোটি টাকা বা তার কম হয়, সেই ক্ষেত্রে প্রধান বিচারপতি এটা অনুমোদন করবেন, আর কারো অনুমোদনের প্রয়োজন হবে না। বিচার বিভাগের স্বাধীনতা পরিপূর্ণরূপে প্রতিষ্ঠার শেষ ধাপ, সেটা সম্পন্ন করলাম আইনগতভাবে। প্রশাসনিক কিছু ব্যাপার এখনো রয়ে যাবে, এস্টাবলিশ করা, সচিবালয় এটাকে ফাংশনিং করা। তো এখানে মূলত যে দুইটা ক্ষমতা দেওয়া হয়েছে, আমি শুধু সেটা বলি। প্রথমত হচ্ছে, আপনারা জানেন যে অধস্তন আদালত বা আমরা যে নিম্ন আদালত বলি, নিম্ন আদালতের যে কন্ট্রোল বা শৃঙ্খলা, কন্ট্রোল এবং শৃঙ্খলা বর্তমান সংবিধান অনুযায়ী এটা হচ্ছে রাষ্ট্রপতির হাতে ন্যস্ত। রাষ্ট্রপতির হাতে ন্যস্ত মানে হচ্ছে প্রধানমন্ত্রী পরামর্শক্রমে করেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আইন মন্ত্রণালয় কাজটা করেন। প্রায়োগিকভাবে নিম্ন আদালতে বিচারকদের যে শৃঙ্খলা এবং কন্ট্রোল যে বিধানগুলা, সেটা নিম্ন আদালতের বিচারকদের ক্ষেত্রে এটা আপনার আইন মন্ত্রণালয় করে থাকে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে। তো এই অধ্যাদেশ কার্যকরী হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের যে কন্ট্রোল বলতে কি বোঝায় এটা বলি। নিম্ন আদালতের বিচারকদের পদায়ন, বদলি, পদোন্নতি, শৃঙ্খলাজনিত বিষয়াদি, ছুটি সংক্রান্ত বিষয়াদি, এমনকি নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ কর্মের শর্তাবলী নির্ধারণ, সমস্ত কিছু সুপ্রিম কোর্টের সচিবালয় করবে। আইন মন্ত্রণালয় যেটা করতো এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের সচিবালয়ের হাতে চলে যাবে। বাট এটা কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। এক নাম্বার হচ্ছে, শুধুমাত্র বিচার কাজে নিয়োজিত যারা আছেন সেই বিচারকদের কন্ট্রোল, শৃঙ্খলা এবং ছুটির বিষয়াদি সুপ্রিম কোর্টের সচিবালয়ের হাতে চলে যাবে। কিন্তু অন্য যারা আছেন বিচার বিভাগে যারা কাজ করেন বিচারক, তারা অন্য কোনো জায়গাতে প্রশাসনিক দায়িত্ব পালন করেন। যেমন ধরেন নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট, আইন কমিশন, এই ধরনের প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে বিচার বিভাগীয় কর্মকর্তারা, নিম্ন আদালতের বিচারকরা প্রশাসনিক দায়িত্ব পালন করে। মন্ত্রণালয়ের মধ্যেও ওনারা প্রশাসনিক দায়িত্ব পালন করে। এই যে প্রশাসনিক দায়িত্ব নিম্ন আদালতের যে বিচারকরা পালন করবেন, ওনাদের কাজের শৃঙ্খলা, ছুটির বিষয়াদি, কন্ট্রোল, এটা কিন্তু আইন মন্ত্রণালয়ের হাতেই থাকবে। শুধুমাত্র নিম্ন আদালতের বিচারক যারা আছে তাদের কন্ট্রোল, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান, শৃঙ্খলা, ছুটিজনিত বিষয়াদি উচ্চ আদালতের হাতে চলে যাবে। উচ্চ আদালত তার সচিবালয়ের মাধ্যমে এই ক্ষমতা প্রয়োগ করবে। এটার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে, আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকার আমলে প্রচন্ডভাবে আমরা দেখেছি নিম্ন আদালতে যারা বিচারক থাকতেন তাদেরকে আইন মন্ত্রণালয় কন্ট্রোল করত। আইন মন্ত্রণালয়ের ইচ্ছায় নিম্ন আদালতের বিচারকরা জামিন দিবেন কি দিবেন না, সাজা দিবেন কি দিবেন না, এই ধরনের সিদ্ধান্ত নিতেন। এমন অনেক অভিযোগ আমরা শুনতাম, এমন অনেক কিছু আমরা দেখতাম। তো এই অবস্থার অবসান ঘটবে এই অধ্যাদেশ পরিপূর্ণভাবে কার্যকর হওয়ার পর। নিম্ন আদালতের বিচারকদের উপর আইন মন্ত্রণালয় তথা সরকারের আর কোনো কন্ট্রোল থাকবে না। সম্পূর্ণভাবে এটা উচ্চ আদালত তার সচিবালয়ের মাধ্যমে বিষয়গুলো দেখাশোনা করবে। বাট এটা এই মুহূর্তে এখনই কার্যকর হচ্ছে না, কারণ সচিবালয়টা প্রতিষ্ঠা করতে হবে, এটাকে ফাংশনিং করতে হবে। আমরা বিধান দেখেছি সচিবালয় সম্পূর্ণভাবে কার্যকরী হওয়ার পর সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে এই অধস্তন আদালতের বিচারকদের উপর তত্ত্বাবধান এবং অধস্তন আদালতের উপর তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার বিষয়াদি উচ্চ আদালতের হাতে ন্যস্ত করা হবে। আশা করছি আমরা উচ্চ আদালতের সচিবালয় কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ কার্যকর হয়ে যাবে, গঠন করা হয়ে যাবে। এরপর থেকে নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান, শৃঙ্খলা এবং ছুটির বিষয়টি সম্পূর্ণভাবে উচ্চ আদালতের সচিবালয়ের মাধ্যমে পরিচালিত হবে। সরকারের আর কোনো কন্ট্রোল থাকবে না। এটা হচ্ছে একটা অ্যাসপেক্ট। সেকেন্ড অ্যাসপেক্ট হচ্ছে, উচ্চ আদালতের সচিবালয়ের মাধ্যমে নিম্ন আদালতের যে আর্থিক ব্যবস্থাপনা বা আর্থিক স্বাধীনতা, সেটাও নিশ্চিত করা হয়েছে। এখানে আমরা কতগুলো বিধান করেছি। নাম্বার 1 বিধান হচ্ছে, আদালতের, উচ্চ আদালতের বা নিম্ন আদালতের পুরা বিচার বিভাগে, সম্পূর্ণ বিচার বিভাগের উন্নয়ন বা সম্পূর্ণ উচ্চ আদালত বিচার বিভাগের আপনার যে কোনো ধরনের প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে সচিবালয়ের নেতৃত্বে, উচ্চ আদালতের সচিবালয়ের নেতৃত্বে, সুপ্রিম কোর্টের সচিবালয়ের নেতৃত্বে একটা যাচাই বাছাই কমিটি থাকবে। যাচাই বাছাই কমিটি প্রকল্প গ্রহণ করবে। সেই প্রকল্প
একটা কমিটির কাছে পাঠানো হবে পরামর্শের জন্য। সেই কমিটির প্রধান থাকবে উচ্চ আদালতের প্রধান বিচারপতির অনুমোদন বা সম্মতিতে, বা উনি যার নাম রেফার করবেন সেরকম একজন আপিল বিভাগের বিচারকের নেতৃত্বে একটা কমিটি থাকবে। সেই কমিটি যখন সুপারিশ করবে, সুপারিশ করার পর সুপারিশকৃত প্রকল্পের প্রাক্কলিত ব্যয় যদি 50 কোটি টাকা বা তার কম হয়, সেই ক্ষেত্রে প্রধান বিচারপতি এটা অনুমোদন করবেন, আর কারো অনুমোদনের প্রয়োজন হবে না। 50 কোটি টাকা যদি বেশি হয়, তখন প্রধান বিচারপতি এটা পরিকল্পনা কমিশনের মাধ্যমে টেকনিকের সভায় উপস্থাপন করবেন। অর্থাৎ 50 কোটি টাকা প্রকল্প, 50 কোটি টাকা প্রাক্কলিত ব্যয়, এই ধরনের প্রকল্প অনুমোদন করার ক্ষমতা উচ্চ আদালত পেয়ে যাচ্ছে। এবং এই 50 কোটিতে সীমাবদ্ধ না, এটা যদি সংশোধিত হয়, ভবিষ্যতে বাড়ানো হয় বা সময় বাড়ানো হয় বা খরচ বেড়ে যায়, তাহলে আরো 50 কোটি টাকা পর্যন্ত